স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন তেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম আর আমার সঙ্গে রয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং আজকে আমরা কথা বলবো বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ নিয়ে। শুরুতে যেহেতু আমরা টেস্টটা নিয়ে কথা বলি, যেমনটা বলছিলাম যে টেস্ট সিরিজ শুরু হবে গলে খেলা, গলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো এসব কিছু মাথায় নিয়ে খেলাটা শুরু করতে যাচ্ছে। একই সঙ্গে মেহেদী মিরাজ তিনি জ্বরে আক্রান্ত, তো সব মিলিয়ে বাংলাদেশের শুরুটা কেমন হতে পারে? শুরুটা ভালো হওয়াটা খুব দরকার বাংলাদেশের জন্য। টিমটা একটু লিটল ইনকনফিডেন্ট এই মুহূর্তে, মানে আমাদের রিসেন্ট পাস্ট পারফরমেন্স অতটা ভালো নয়, যার জন্য একটু কনফিডেন্সের অভাব কিন্তু দলের মধ্যে রয়েছে। দিস ইজ প্র্যাকটিক্যাল কথা আর কি। আর যে কোনো সিরিজে বাংলাদেশ যদি ভালো স্টার্ট করতে পারে, বাংলাদেশের শেষ মানে বাকি সিরিজটা ভালো যায়, এটা আমি আগেও দেখেছি। তো বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ওই দিক দিকে যে প্রথম টেস্ট ম্যাচটা যদি বাংলাদেশ ভালো খেলতে পারে, এই সিরিজে তো টেস্ট আছে, ওডি আছে, টি20 আছে, বাকি ফরম্যাটগুলো আমার মনে হয় বাংলাদেশ ভালো খেলবে। আর গল টেস্টে বাংলাদেশের একটা ভালো স্মৃতি আছে, একটা গল টেস্ট আমরা খুব ভালো খেলেছিলাম, মুশফিক রহিম ডাবল সেঞ্চুরি করেছিল, মোহাম্মদ আশরাফুল সম্বন্ধে 190 রান করেছিল। সো এর খুব ভালো আউটিং ছিল সেবার। সো এবারও আশা করছি যে বাংলাদেশ ভালো স্টার্ট করবে, যদি মিরাজ থাকতে না পারাটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক মেজর সেটব্যাক হবে ইন এ সেন্স যে সাকিব আল হাসান নেই, মিরাজ যদি না থাকে তাহলে হয়তো আপনি এই যুগে কিন্তু আপনি 5 জন বোলার নিয়ে খেলতে চাইবেন, সব দলে তাই করে, কিন্তু সব দলের একটা অ্যাডভান্টেজ থাকে, তাদের 5 জন বোলারদের মধ্যে অ্যাটলিস্ট 3 জন বোলার ব্যাট করতে পারে। আনফর্চুনেটলি আমাদের বোলাররা কেউ আসলে ওইভাবে পরিচিত অলরাউন্ডার নন। যদি মিরাজ না খেলেন তাহলে আসলে আমাদের যদি 5 জন বোলার নিয়ে খেলতে চাই তাহলে আমাদের ব্যাটিংটা হয়ে যায় একদম 6 জন ব্যাটসম্যান। সো একটা টেস্ট ম্যাচের জন্য শুধু 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলাটা কিন্তু একটু ঝুঁকি মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ যদি আপনার টপ অর্ডার ফেল করে আপনি লাস্ট 5 আপনি জানেন যে তারা তো রিকগনাইজ ব্যাটসম্যান না, তাদের ব্যাটিংয়ের অতই নেই, একটা বড় সেটব্যাক হয়ে যায়। মিরাজ খেলে যেটা হয় যে আমরা 7 জন ব্যাটসম্যানে খেলতে পারি উইথ 5 বোলার্স। সো মিরাজ যদি না খেলে তাহলে সেক্ষেত্রে একটা বড় ডিসিশন নিতে হবে যে আমরা 4 জন বোলার নিয়ে যাবো নাকি 5 জন বোলার 6 জন ব্যাটসম্যান নিয়ে যাবো। তো এটা একটু কম্বিনেশনে একটু হলেও ইমব্যালেন্স হবে, সেটা একটা বড় সেটব্যাক হবে যদি মিরাজ খেলতে না পারে। বাট ইভেন সেড দ্যাট যে এই কম্বিনেশন থাক, আমাদের টপ 5-এ রান করতে হবে। যদি আমরা এই টেস্ট ম্যাচ ভালো খেলার কথা বলি, যদি ভালো খেলতে চাই আমাদের টপ 5-এর রান করতেই হবে। বাসার ওই উইকেটটা কেমন হতে পারে ওখানকার? এমনি স্পিন শোনা যায় যে স্পিনাররা সুবিধা পাবে। দেখুন, হোমে খেলা, হোম টিম সবসময় অ্যাডভান্টেজ নিতে চায়। দেখার বিষয়ে শ্রীলঙ্কানরা আমাদের কেমন কন্ডিশন প্রোভাইড করছে এই টেস্ট ম্যাচটাতে। যদি ওইভাবে দেখেন না, দুই দলের একটা সব দলই তো আসলে চিন্তা করে যে ওই দলটা এই দিকতে স্ট্রং, অন্য দিকতে অতটা স্ট্রং নয়, হোম কন্ডিশন দিয়ে সেট করে থাকে। স্পিন যদি অ্যাটাক বলেন যে দুই দলই অলমোস্ট সেম, দুই দলের স্পিনাররা ভালো। পেস বোলিং যদি বলেন, আমি বলবো যে বাংলাদেশের পেস বোলার বরং শ্রীলঙ্কান পেস বোলার দিতে আমি মনে করি একটু ভালো এই মুহূর্তে। শ্রীলঙ্কা খুব ভালো পেস বোলিং অ্যাটাক, ব্যাটিং মনে হয় শ্রীলঙ্কা আমাদের থেকে একটু এগিয়ে। ব্যাটিং টপ 5 বেশ কনফিডেন্ট গত কয়েক টেস্ট ম্যাচে। তো আমাদের ব্যাটসম্যানরা টপ 5 অতটা কনফিডেন্ট নয়। তো আমার মনে হয় গল জেনারেলি ব্যাটিং উইকেট একটু স্পিন করে, গল কিন্তু অত সুইমিং কন্ডিশন নয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হয়তো তারা স্পিনিং কন্ডিশন আমাদের দিতে পারে, মনে হয় না তারা ফ্ল্যাট উইকেট বানাবে, তারা নিশ্চয়ই চাইবে এই টেস্ট ম্যাচটা জিততে। এমনিতে তাদের স্কোয়াডে মিস্ট্রি বোলার রয়েছে, আবার তাদের যদি স্কোয়াড দেখেন 6 জন আছেন যাদের অভিষেক হবে, এর মধ্যে 5 জন যারা কোনো আন্তর্জাতিক ম্যাচ এখন পর্যন্ত খেলেইনি, মানে কোনো ফরম্যাটে খেলেনি। তো সেখান থেকে দলটা বাংলাদেশের জন্য অচেনা কিনা? বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ আমি বলবো যে একটা রিলেটিভলি ইনএক্সপিরিয়েন্স দলের সাথে খেলার সুযোগ পাচ্ছে। এক্সপিরিয়েন্স অনেক বড় ব্যাপার। অচেনা খুব একটা সমস্যা হবে না, বিকজ দিস ডেজ অ্যানালিস্ট যারা থাকেন তারা মোটামুটি সব ডাটাটা পেয়ে যান। যখনই যে কোনো প্লেয়ার ইন্টারন্যাশনালে চলে আসে তার আগে তো তিনি ডোমেস্টিক কিংবা কোনো খেলা দেখে আসেন, তো ফুটেজ পাওয়া যায়, ইনফরমেশনে পাওয়াটা এখন কঠিন কিছু নয়। তো যারা নতুন যারা আসবেন তাদের সম্বন্ধে আসলে অ্যানালিস্টরা আমি প্রেডি শিওর যে অ্যানালাইজ করে ফেলেছেন, তারা কোথায় স্ট্রং কোথায় দুর্বলতা তাদের এতদিন নিশ্চয়ই অ্যানালিস্টরা বের করে ফেলেছেন। বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ যে ইনএক্সপিরিয়েন্স যারা শুরু করেন তাদের জন্য একটু তো একদম শুরুটা সবার অত ভালো হয় না। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বরং একটা সুযোগ যে একটা অত এক্সপিরিয়েন্স দল নয় তাদের সাথে খেলছে। আই থিঙ্ক বাংলাদেশ এই সুযোগটা নেওয়া উচিত।
তাদের অনেক ব্যাটার রয়েছেন যাদের হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো ফলাফল রয়েছে, তাদের রেকর্ডটা ভালো। ও ধরনের ব্যাটারদের বাংলাদেশের বোলারদের ফেস করতে হবে। তো সেই যাই হোক, আমরা যদি এখন আলোচনায় ফিরি, যে গতকালকে বলছিলেন হেড কোচ ফিল সিমন্স যে বাংলাদেশের ব্যাটাররা বড় পার্টনারশিপটা করতে পারছে না, ওইখানে একটা গ্যাপ রয়ে গেছে, দীর্ঘদিন ধরে সেটা হচ্ছে। জি, আমি যেটা বলছিলাম টপ 5 হ্যাজ টু স্কোর। স্কোর মিনস কিন্তু 50-60 নয়। যদি আপনি ভালো করতে চান তাহলে কিন্তু এই রানটা বড় করতে হবে। দেখুন পাকিস্তান যে সিরিজটা আমরা ভালো খেলেছিলাম সেখানে মিরাজ একটা বড় সেঞ্চুরি করেছিল, লিটন একটা বড় সেঞ্চুরি করেছিল। তো এই পার্টনারশিপের একটা বড় পার্টনারশিপ ব্যাপার আছে, কিন্তু যখন আপনার টপ 5-এর কাজ কিন্তু টেস্ট ম্যাচের রান করাটা, টেস্ট ম্যাচ রান করা এবং রান করাটা মানে বড় রান করাটা। আমাদের ইভেন শ্রীলঙ্কা আমরা ইনএক্সপিরিয়েন্স বলছি, কিন্তু ওদের যে ব্যাটসম্যান আছে দেখেন ওরা রান করে, বড় রান করে, আচ্ছা, তখন পার্থক্যটা তৈরি হয়ে যায়। সো আই হোপ যে আমাদের ব্যাটসম্যান যদি আমরা যদি ভালো করতে চাই টেস্ট ম্যাচে, যদি জিততে চাই, ইভেন ভালোটা মানে ড্র করতে চাই, সেক্ষেত্রে আমাদের টপ 5-এর বড় রান করতে হবে। 1, 2, 3, 4, 5 এখান থেকে অ্যাটলিস্ট দুটো বড় সেঞ্চুরি আসতে হবে। একটা কথা শোনা যাচ্ছে যে নাজমুল শান্ত তিনি ওপেন করতে পারেন, আবার বিজয় রয়েছেন। এই আলোচনায় আপনি কাকে দেখতে চান, মানে সাদমানের সঙ্গে? সাদমান তো লাস্ট টেস্টের আবার সেঞ্চুরি চান। সাদমান শান্ত দুজি লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, সো সবসময় একটা কম্বিনেশন থাকলে ভালো হয়, রাইট হ্যান্ডি লেফট হ্যান্ডের কম্বিনেশন থাকলে ভালো হয়। আনামুল হক বিজয়কে যখন নেওয়া হয়েছে, আই থিঙ্ক হি শুড ওপেন সাদমানের সাথে। আর দেখুন শান্তকে যদি বলা হয় ওপেন করতে, শান্ত ওপেন করে ফেলবে, বাট আমার মনে হয় না হি ইজ এ টেস্ট ওপেনার। আমার যে হি ইজ বেটার অফ নাম্বার 3 ব্যাটসম্যান। শান্ত কিন্তু যখন ক্যারিয়ার শুরু করেছিল, তখন ওর ক্যারিয়ার শুরু হয়েছে, আমি একদম কাছ থেকে দেখেছি, হি ওয়াজ এ নাম্বার 4 ব্যাটসম্যান। নাম্বার 4 ব্যাটসম্যান খুব ভালো করছিল। তো যখন ন্যাশনাল টিমে আসেও, যখন ন্যাশনাল নিয়ে আসা হলো, তো ন্যাশনাল টিমের মিডল অর্ডার খুব সেটেল, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ। সো নাম্বার 4 থেকে কিন্তু নাম্বার 4-এ মুশফিক ব্যাটিং করে, নাম্বার 5-এ সাকিব, নাম্বার 6-এ মাহমুদুল্লাহ। সো শান্তর জায়গা ছিল না, সো যার জন্য শান্ত নাম্বার 4-তে নাম্বার 3-তে এসেছিল। মানে হি ওয়াজ এ নাম্বার 4 ব্যাটসম্যান, ওকে একটু নামিয়ে নাম্বার 3-তে স্টার্ট করা হয়েছিল। আই থিঙ্ক নাম্বার 3 পর্যন্ত শান্ত ঠিক আছে ওপেনিংয়ে শান্তর জন্য, বিকজ টেস্টে ওপেনার ইটস এ স্পেশালাইজ পজিশন, এখানে স্পেশালাইজডে ওপেন করে। আপনি রিসেন্ট যদি টেস্ট ম্যাচটা দেখেন, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা, সরি মাই মিস্টেক, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়া কিন্তু মেকশিফট ওপেনার খেলেছে, লাবুশানকে খেলেছে। লাবুশান কিন্তু নাম্বার 3-তে যত সাকসেসফুল, যত কনফিডেন্টলি ব্যাটিং করে, ওপেনিং কিন্তু অতটা ব্যাটিং করতে পারেনি। ইভেন দেখুন অনেক সময় নাম্বার 3 ব্যাটসম্যান কিন্তু সেকেন্ড বলে যায়। আমি এক লম্বা সময় কাটিয়েছি নাম্বার 3 ব্যাটসম্যান হিসেবে, অনেক ম্যাচে আমি সেকেন্ড বলে ব্যাটিং করেছি, মানে অ্যাজ এ ওপেনার রোলই প্লে করেছি, কিন্তু আমাকে যখন ওপেনিংয়ে নামানো হয়েছে আমি কিন্তু ফেল করেছি। সো দের ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন নাম্বার 3 অ্যান্ড ওপেনিং। আমার মনে হয় যে ওপেনিং যারা করবে একদম স্পেশালাইজ ওপেনার হিসেবে তাদেরই করা উচিত। সেক্ষেত্রে আপনি যখন নামতেন, যে কোশ্চেনটা মাথায় এসে, মানে 2 বল পর, জি, অথবা প্রথম বলে এক বল পরে নেমেছে, সেকেন্ড বলে আউট হয়ে গেছে, তখন কি ওপেনার হিসাবে মনে হয় না সাইকোলজিক্যালি এক ধরনের কাজ করে যে আমি নাম্বার 3-তে নেমেছি? নাম্বার 3 ওইটা ওপেনার হিসেবে মনে হয় না। আমি মানে যে নাম্বার 3 ব্যাটসম্যান তার চিন্তা ভাবনা নাম্বার 3 ব্যাটসম্যান মতোই থাকে। রিকি পন্টিং কিন্তু সারা জীবন নাম্বার 3 ব্যাটিং করেছে, এবং সেও কিন্তু অনেক সময় ওরকম ব্যাটিং করেছে, বাট ওই নাম্বার 3 ব্যাটসম্যানের স্টাইল থেকে ব্যাটিং করা, ওপেনিং ব্যাটসম্যানদের একটা স্টাইল থেকে ব্যাটিং করা, তো ওই স্টাইলটা আসলে কেউ নষ্ট করতে চায় না, যে যখন যেভাবে ওইভাবে ব্যাটিং করতে চায়। রাইট। আপনি মুশফিকুর রহিমের কথা বলছিলেন 4 নম্বরে, তিনি 13টা ইনিংস ধরে 50 পাচ্ছেন না, মুশফিকের এই সমস্যাটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনি কি মনে করেন যে এখন তার রোলটা কি হওয়া উচিত এই মুহূর্তে? প্রেশার তো রয়েছে, সিনিয়র একজন ক্রিকেটার। সিনিয়র জুনিয়র আপনি যখন রান করবেন না তখন প্রেশার আপনার উপর থাকবেই, আর সিনিয়রদের উপর একটু বাড়তি প্রেশার থাকে, বিকজ তাদের উপর এক্সপেকটেশন বেশি থাকে। সিনিয়র প্লেয়ার টিমে থাকলে হাইলাইটটা তাদের উপরেই বেশি থাকে, এবং মুশফিক রহিমকে কিন্তু একটা সময় উইকেট কিপিং করতো, তারপর উইকেট কিপিং থেকে টেস্ট ম্যাচে সরানো হয়েছিল শুধু একটি কারণে, যে তিনি ব্যাটিংয়ে তার মনোযোগটা পুরোপুরি দিতে পারেন। এবং উইকেট কিপিং ছাড়ার পরে যখন শুধু ব্যাটসম্যান হিসেবে টেস্ট খেলা শুরু করলো, ওই উইকেট কিপিং করার সময় যে এভারেজ এবং শুধু ব্যাটসম্যান হিসেবে খেলার এভারেজটা কিন্তু অনেক বেশি। তো শুধুমাত্র যখন ব্যাটসম্যান হিসেবে খেলা শুরু করেছে তখন ব্যাটিংটা অনেক বড় ভালো হয়েছে, এভারেজটা ভালো হয়েছে। তো আমার মনে হয় যে মুশফিক রহিম এখন একটু পরের দিকে ব্যাটিং করছে। আই থিঙ্ক ই শুড বেটার অফ স্টার্ট ব্যাটিং এর নাম্বার 4,
কারণ যদি 6 নম্বর আমরা এখন তো আগে তো আমরা 8জন ব্যাটসম্যান নিয়ে খেলতাম, বিকজ আমাদের অনেক অলরাউন্ডার ছিল, আমাদের ব্যাটিংটা বড় হতো। এখন তো আমরা ব্যাটিং বড় করছি না, 5জন বোলার খেললে আমাদের তো ম্যাক্সিমাম 7জন ব্যাটসম্যান থাকে। সেক্ষেত্রে নাম্বার 4 যদি মুশফিকুর রহিম ব্যাটিং করে, তিনি অনেক সময় পাবেন, নিজেকে সময় দেবেন, এই যে টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান। তো আমরা যে, এবং আমি মনে করি পার্সোনালি যে যেই রোল সেই রোল প্লে করা উচিত। আমরা অনেক সময় উইকেট পড়ে গেলে মেকশিট পাঠিয়ে দিই, সেটা না করে গলে তো তার একটা ডাবল সেঞ্চুরি রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করতে পারি। একজন দর্শক রয়েছেন, দর্শক আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত করতে পারেন। আসসালামু আলাইকুম। জি জি, আমি সাম্য বলছিলাম বগুড়া থেকে। জি যে আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা বারবার দেখছি যে আমাদের টেস্ট দলে শুধু অভিজ্ঞতার উপর ভিত্তি করে শান্ত মুশফিকের মতো খেলোয়াড়দের নেওয়া হচ্ছে, কিন্তু আমরা ঘরোয়া লিগে যে দেখি যে অমিত হাসান, অমিত মজুমদার, এছাড়াও কিছু ব্যাটসম্যান আছেন যারা ভালো খেলেন, তাও তারা কেন সুযোগ পাচ্ছেন না? আর মুশফিক, শান্ত এরাই কেন ঘুরে ঘুরে বারবার সুযোগ পাচ্ছেন? এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে জিশাদকে নাকি টেস্টে ট্রাই করার কথা হচ্ছে, সেটা কত দূর গেল? জি, এটাই প্রশ্ন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, গুড কোশ্চেন। যারা যেই দুজনে কথা বলেন, অমিত হাসান, অমিত মজুমদার, তারা এই মুহূর্তে এই দলে খেলছেন, তৈরি হচ্ছেন। ডেফিনেটলি এবার তারা সুযোগ পাচ্ছেন, মনে অস্ট্রেলিয়া যাবেন, তারা লাস্ট একটা সিরিজ খেললেন, তো তাদের তৈরি করা হচ্ছে। আর শান্ত, মুশফিক শুধু বারবার খেলছেন। আই থিঙ্ক ইউনিট লুক অ্যাট তাদের টেস্ট এভারেজ এবং টেস্ট রেকর্ড। শান্ত কিন্তু লাস্ট টেস্ট সিরিজে কিন্তু রান করেছে। সো আমার মনে হয় না তারা শুধু নামের জন্য খেলছে, এবং দুজন কিন্তু প্রলিফিক টেস্ট ব্যাটসম্যান আমাদের, তাদেরকে রিপ্লেস করার মতো সময় মনে এখনো হয়নি। এবং আমরা শান্তর কথা অনেক বলি, আমার মনে হয় শান্তর সম্বন্ধে কথা বলার আগে উই নিড টু লুক অ্যাট হিজ রেকর্ড। আপনি ওডিআইয়ের কথা বলি, ওডিআই কিন্তু হিজ রেকর্ড 52, এবং টেস্টে কিন্তু রান করছেন শান্ত, আপনার রান করছেন না। সম্ভবত তার উপর এক্সপেকটেশন বেশি থাকে বলে মনে হয় যে তিনি রান করছেন না, বাট আপনি রেকর্ড দেখেন, রেকর্ড কিন্তু খারাপ না। আর মুশফিক রহিম সাচ এ প্লেয়ার, এখনও তার জায়গায় নেওয়ার মতো আসলে ব্যাটসম্যান আমাদের তৈরি হয়নি। এবং আমি এখন মনে করি হি সামওয়ান হুই ক্যান অলওয়েজ কাম ব্যাক এন্ড স্কোর বিগ 100। তার এই সামর্থ্যটা আছে। যেই ব্যাটসম্যানটা গলের ডাবল সেঞ্চুরি করে, যার রেকর্ড এত ভালো, তাকে আমার মনে হয় এখনই রিপ্লেস করা দরকার আছে। নতুনরা ডেফিনেটলি তৈরি হচ্ছে, সুযোগ দিয়ে দেওয়া হবে না তা না। তাদের একটা অপরচুনিটি এখন ভালো বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের ইন পাস্ট আমরা এই দলের খেলা তো পেতাম না, এখন কিন্তু বাংলাদেশের এই দলের বেশ কিছু সিরিজ আছে, এমার্জিংয়েরও বেশ কিছু সিরিজ আছে, তো তারা নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার কিংবা প্রুফ করার সুযোগ পাচ্ছেন। বাশা ভাই, আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে শান্তর যে ক্যাপ্টেন্সি, সেটা আরো এক্সটেন্ড হতে পারতো, কিংবা আরো 6 মাস লুক আফটার করা যেত, তারপরে একটা ডিসিশন নেওয়া যেত, তাকে সময় দেওয়ার প্রয়োজন ছিল। এখন যখন ক্যাপ্টেন্সি চলে গেল ওয়ানডে থেকে, যখন চুক্তির ম্যাচ শেষ, এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় এটা শান্তর জন্য খারাপ হয়নি, আমি পার্সোনালি মনে করি। ইন এ সেন্স যে আমাদের তো একটা কালচার দাঁড়িয়েছে, ক্যাপ্টেন হয়ে তারপরে সবাই মানে ফোকাসটা সম্পূর্ণ তার উপরে। এবং টিম যখন খারাপ করে, আমরা স্টার্টেড মানে ক্যাপ্টেনের পিছনে মানে সমালোচনা বেশি করা শুরু করি। মমিনুল হক কিন্তু টেস্টে খারাপ করছিলেন অ্যাজ এ ক্যাপ্টেন, আমরা কিন্তু তার এই ডিআরএস নিয়ে অনেক কথা তুলে অনেক কিছু করে আমরা তাকে ডিস্টার্ব করেছি। তারপর মমিনুল হক ক্যাপ্টেন চলে গেছে। আমরা যখনই যে ক্যাপ্টেনটা আসছে তাকেই কিন্তু আমরা খুব বেশি সমালোচনা করছি। এটা যেটা হয় যে তিনি তার নিজের ব্যাটিংটার ইফেক্ট হয়, যেটা শান্তরা আমার মনে হয় রিসেন্টলি কিছুটা হচ্ছিল। 3 ফর্মেটে 3জন ক্যাপ্টেন আমরা শুরু করেছি, উইচ ইজ নট ব্যাড। কারণ আমার মনে হয় যে এই মুহূর্তে এখন যে মডার্ন ডেজ অফ ক্রিকেট, এত খেলা হয় এবং একটা ফরম্যাটের সাথে আরেকটা ফরম্যাটের গ্যাপটা খুব বেশি থাকে না। একজন ক্যাপ্টেন যে সব ফরম্যাটের ক্যাপ্টেন থাকেন, তার উপর কিন্তু মেন্টাল প্রেশারটা অনেক বেশি থাকে। এবং আমাদের মধ্যে টিম যারা একটু ইনকনসিস্টেন্ট, খারাপ খেলে আসলে যেহেতু তারকে অনেক কিসের মধ্যে সমালোচনা যেতে হয়, 3টে ফরম্যাটে আসলে সামলানো একটু মুশকিল। যদি 3 ক্যাপ্টেন 3জনকে সাহায্য করেন, আই থিঙ্ক ইটস এ ওয়ান্ডারফুল প্রসেস, যেটা অনেক দিন সফল করে থাকেন। আর যে প্রসেসের কথা বলেন, হ্যাঁ, আমার মনে হয় এই জিনিসটা অনেক আগে থেকেই চিন্তা করছিল, একটা চেঞ্জেস তারা চান, ক্রিকেট বোর্ড চান, সেই প্রসেসে হয়তো তারা করেছেন। বাট শান্ত, আই থিঙ্ক ইজ গুড ফর শান্ত, না সে এখন শুধু তার ব্যাটিং নিয়ে বেশি মনোযোগ দিতে পারবে। রাইট, আমরা আরো একজন দর্শকের কাছে যাচ্ছি। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সাইদ হোসেন বলছিলাম বরিশাল থেকে। জি, আমি বাসা ভাইয়ের কাছে একটু প্রশ্ন করতে চাই। জি, বাসা ভাই ভালো আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। বাসা ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আগামীকালকে তো আমাদের সাথে শ্রীলঙ্কার সাথে খেলা শুরু হচ্ছে। তো আমি দেখলাম যে এখানে এক মুশফিকুর রহিম ছাড়া তেমন কোনো সিনিয়র প্লেয়ার আমাদের এখানে নাই, এবং খুব অভিজ্ঞ টেস্টে তাও বলবো না,
তো সেক্ষেত্রে আমার প্রশ্নটা একটু অন্যরকম রাখতে পারে যে আমাদের যে সাকিব আল হাসান দীর্ঘদিন ক্রিকেটের সাথে জড়িত ছিল এবং সে যে কোনো কারণেই হোক দেশে আসতে পারতেন না, সেটা অন্য জিনিস। কিন্তু বোর্ড কি এরকম উদ্যোগ নিতে পারে না যে সাকিব আল হাসানকে আবার ফিরিয়ে নিয়ে এসে অন্তত টেস্ট খেলাটায় তাকে ইনভলভ করা যায়? কারণ সে তো 1 in 2, হ্যাঁ, হয় ব্যাটে না হয় বলে। তো এটা কি বোর্ড কর্মকর্তা বিবেচনা করবে কিনা? আর তাছাড়া এমনিও সাকিব আল হাসান ধারে কাছে আমি অন্তত ব্যক্তিগতভাবে কাউকে দেখি না। এ সম্পর্কে আপনার মতামতটা একটু। জি জি, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপরে সেই দর্শকের উত্তরটা দেওয়া যাবে। বিরতি নিচ্ছি একটা, কেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার আমার সঙ্গে রয়েছেন। আমরা কথা বলছিলাম বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। আমরা ব্যাটারদের নিয়ে এতক্ষণ কথা বলেছি, একটু বোলিং কম্বিনেশনটা নিয়ে কথা বলতে চাই। এবাদত ফিরেছেন দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে, তাকে কি একাদশে নেওয়া উচিত নাকি আর একটু সময় নেওয়া উচিত? আমাদের হাসান আছে, যদি নাহিদ রানা খেলে তাহলে একটা আমাদের কম্বিনেশন তৈরি হয়ে যায়। এবারে তো রিসেন্টলি যে বোলিং দেখলাম আমি, মানে ডোমেস্টিকে যদিও বিপিএল T20 ম্যাচ ছিল, কিন্তু একটা ফার্স্ট ক্লাস ম্যাচ দেখার সুযোগ হয়েছে। দেখে মনে হচ্ছে ইজ ওকে, ইজ ফাইন। যদি এবাদত সুস্থ থাকে আই থিঙ্ক হি শুড প্লে, বিকজ হি ইজ এ জেনুইন টেস্ট বোলার। কটা বোলার পেসার দরকার? দুটা? আই থিঙ্ক উই শুড গো 3। আমি জানি না যে যদি না ওরা স্পিন ট্র্যাক প্রোভাইড করে, যদি স্পিন ট্র্যাক প্রোভাইড না করে তাহলে আমাদের 3টা সিমার নিয়ে যাওয়া উচিত। আর যদি স্পিন ট্র্যাক প্রোভাইড করে তাহলে আমরা 2জন স্পিনার নিতে পারি। তাইজুল তো একদিকে খেলবে, যদি বাট মিরাজ না খেলে, এই জন্য বলছি মিরাজ না খেললে আমি হাসান মুরাদ থার্ড, আমাদের 2জন লেফট আর্ম স্পিনার হয়ে যায়। সো সেটা একটা কোশ্চেন মার্ক আমাদের আসলে, তাহলে আমরা কোন দিকে যাব। বাট ওরা হয়তো আমাদের জন্য আমার স্পিনিং ট্র্যাক প্রোভাইড করতে পারে, বিকজ দে নো ইয়ে গট এ ভেরি গুড ফাস্ট বোলিং মানে অ্যাটাক। সো সেক্ষেত্রে স্পিন ট্র্যাক কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। যদি স্পিনিং কন্ডিশন থাকে তাহলে 2জনে যেতে পারি, অথবা আই থিঙ্ক উই শুড, যদি মিনিমাম অ্যাসিস্ট্যান্ট থাকে আই থিঙ্ক উই শুড গো 3 সিমার্স, বিকজ আমাদের 3জন সিমারই খুব ভালো। এমনি থেকে আপনি এ দলটায় সিনিয়র ক্রিকেটারদের সংকটটা দেখেন? একজন দর্শকও সে প্রশ্নটা করেছিলেন। দেখুন, সাকিব আল হাসান থাকলে তো, যেটা আমরা শুরুতে আলাপ করলাম, আমাদের যেই আগে যে সুবিধাটা ছিল, সাকিব আল হাসান থেকে আমরা 5জন বোলার নিয়েও একজন ব্যাটসম্যান এক্সট্রা অতিরিক্ত খেলাতে পারতাম, বিকজ হি ইজ জেনুইন অলরাউন্ডার ব্যাটাতে এবং বলাতে। সাকিব আল হাসান না থাকায় ওই অ্যাডভান্টেজটা বাংলাদেশ ডেফিনেটলি মিস করে, সবসময় মিস করে। মেহেদী হাসান মিরাজ যদি না থাকে, সেই মেহেদী হাসান মিরাজ এখন সাকিব আল হাসান রোলটা প্লে করছেন ব্যাটাতে বলাতে, তো তিনি যদি না থাকেন একটা বড় গ্যাপ তৈরি হয়ে যায়। এই 2জন থাকলে তখন ব্যাটিংটাও 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান হয়ে যেত। তো তার না থাকাটা তো একটা অনেক বড় সেটব্যাক ডেফিনেটলি। একটা তো বড় মেজর পয়েন্ট, সাকিব আসলে তার স্কিল নিয়ে তো কারো কোনো কথা নেই। ইজ নাম্বার অলরাউন্ডার ফর এ ভেরি লং টাইম। তিনি যে ধরনের খেলেন আমরা সবাই জানি। বাট এই মুহূর্তে সাকিব আল হাসান আসলে ক্রিকেট খেলছেন না। T20 ফরম্যাটে 2-1 ম্যাচ খেলেছেন ফ্র্যাঞ্চাইজি, তাছাড়া কিন্তু ফার্স্ট ক্লাস রেড বল ক্রিকেট তিনি খেলছেন না, কিছুটা আউট অফ ক্রিকেট। সাকিব আল হাসান যদি একটু ডোমেস্টিক কিছু খেলার সুযোগ পেতেন, আমার মনে সেটা তার জন্য ভালো হতো। আপনি যত বড় ক্রিকেটার যখন আপনি খেলবেন না, খেলার বাইরে থাকবেন, ইন্টারন্যাশনাল ম্যাচ ফিরে আসতে হলে কিছুটা 1-2 ম্যাচ কিন্তু আপনার লাগবে। বাট সিনিয়রদের না থাকার তো ডেফিনেট একটা সংকট। দেখুন, আমাদের টপ 4 ছিলেন তামিম, মাহমুদুল্লাহ, সাকিব, তারা থাকলে কিন্তু দলটা অনেক ব্যালেন্স থাকতো, বিকজ দে আর স্কিলফুল প্লেয়ার, নট অনলি সিনিয়র, তারা খুব স্কিলফুল প্লেয়ার ছিলেন। তাদের চলে যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশ দলটা একটু ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে, যার জন্য আমরা একটু ইনকনসিস্টেন্ট এই মুহূর্তে। বাট তারপরে একটা ভালো দিক যে আমাদের যারা খেলছেন তারা যে খুব বেশি অনভিজ্ঞ তা কিন্তু বলা যাচ্ছে না। আমাদের যারা আছেন, সাদমান ইসলামও তো 2-3 বছর কাটিয়ে ফেলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, নাজমুল শান্ত অলমোস্ট 4 years প্লাস, লিটন 7-8 বছর হয়ে গেছে। আমাদের যারা দলে এখন আছেন তারা কিন্তু সবাই কেউ 2-3 বছরের নিচে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো ওই দিক দিয়ে আমরা যে খুব বেশি ইনএক্সপিরিয়েন্স তাও কিন্তু বলা যাচ্ছে না। আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইস টাইম। যারা এতদিন আমাদের সিনিয়রদের ছায় ছিলেন, ছায় বলবো বিকজ যখন তামিম, মাহমুদুল্লাহ খেলতেন তখন এই শান্তরা সিনিয়রের সামনে থাকতেন, তারা অপেক্ষাকৃত জুনিয়র পিছিয়ে থাকতেন, বাট তারা এখন সিনিয়রের চলে গেছেন, তারা সামনে এসছেন, তাদের এখন ওই রোলটা প্লে করা উচিত। সিনিয়র প্লেয়াররা আগে যে রোলটা প্লে করতেন। জি, আর নতুন একটা সাইকেল শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের, এবং এটা দিয়ে বাংলাদেশের শুরু 12টা টেস্ট খেলবে। অন্য দেশগুলো স্বপ্ন দেখে ফাইনাল খেলবে, আর সেখানে বাংলাদেশের যে অধিনায়ক তিনি বলেন আমরা যদি
বাস্তবতা বিবেচনায় এগুলো চিন্তা করি সেটা বোকামি। জি। তাহলে বাংলাদেশের সমর্থকরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে কখনো? এটা অনেক বেশি দূরের বাতিঘর তাদের কাছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা কিন্তু অনেক বড় ব্যাপার এবং অনেক টপ টেস্ট কিন্তু সে পর্যন্ত যাওয়াটা কিন্তু পরীক্ষাটা অনেক লম্বা হয়। আপনি যদি একটা ওয়ার্ল্ড কাপ খেলবেন সেখানে কিন্তু অনেক গুড ডেজ, টু গুড ম্যাচ, একটু ভাগ্য দিয়ে কিন্তু সেমিফাইনালে চলে যেতে পারেন, সেমিফাইনালে একটা ভালো কিছু করলেন, ফাইনালে চলে যেতে পারেন। বা টেস্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু লম্বা সময় ধরে খেলা হয় এবং এটা পরীক্ষাটা অনেক বেশি হয়। এটাই ফাইনাল খেলাটা কিন্তু আসলেই অনেক বড় টেস্ট, অনেক বড় পরীক্ষা আমি মনে করি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলার থেকে। মানে 50 ওভার্স ফাইনাল খেলার থেকে এটা অনেক বড় পরীক্ষা। এইখানে যেহেতু আমাদের অনেক কাজ করতে হবে, বাট এখন খেলা আমরা কিন্তু যখন প্রথম সাইকেল শুরু হলো তখন আমরা একটা ম্যাচ জিতিনি, উই লস্ট অল গেমস। আমরা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করছি। লাস্ট সাইকেলের সম্বন্ধে আমরা 4টা ম্যাচ জিতেছিলাম। লাস্ট সাইকেলে যখন শুরু হয়েছিল বাংলাদেশ যখন 4টা জিতে গেছে তখন সাউথ আফ্রিকার সম্ভবত আমি ইফ আই নট মিস্টেকেন 2টি ম্যাচ জিতেছে। তারপরে সাউথ আফ্রিকা আর একটাও হারেনি, সাউথ আফ্রিকা ফাইনাল খেলেছে, বাট আমরা তারপর ওই মোমেন্টামটা ধরে রাখতে পারিনি। সো আই থিঙ্ক যখন টেস্ট সাইকেল শুরু হচ্ছে এখনই ফাইনাল খেলার চিন্তা না করে আমরা মনে হয় যদি ভালো করবো, যদি পারবো না যে আমার কাছে এটা মনে হয় না, বাট উই ক্যান অলওয়েজ ট্রাই। ইটস ডিফিকাল্ট, আমি যেটা বললাম এটা ভেরি ডিফিকাল্ট। 50 ইয়ার্স ফরম্যাটের থেকে এটা আরও বেশি ডিফিকাল্ট, বাট আমরা শুরুটা খুব ভালো হওয়া দরকার আমাদের। এই সিরিজটা যদি শুরু হয় তাহলে আমরা একটি স্টার্ট করতে পারবো এই সাইকেল। আমরা একটু জানতে চাই যে আপনি তো দীর্ঘ সময় বাংলাদেশের ড্রেসিং রুমে ছিলেন এবং অধিনায়ক একই সঙ্গে, সেক্ষেত্রে টেস্টের সময় ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট আসলে কি থাকে? শ্রীলঙ্কায় কিন্তু ইউনিক প্লেস। শ্রীলঙ্কায় যেটা হয় যে অন অ্যান্ড অফ হয় অনেক, মানে খেলায় রেইন ইন্টারাপশনটা খুব বেশি হয় এবং এই একটা ব্যাপার আমরা বলি যে যখন টেস্ট খেলা চলে ইটস ভেরি ইম্পর্টেন্ট সুইচ অফ করা, সুইচ অন করা। মানে আপনি যখন ড্রেসিং রুমে আসবেন যেন একটু সুইচ অফ থাকে, আবার যখন মাঠে যাবেন সাথে যেন আপনার এই সুইচটা অন হয়ে যায়। এইটা কিন্তু শ্রীলঙ্কায় বেশি হয়, বিকজ শ্রীলঙ্কায় এই বৃষ্টি হয়, ড্রেসিং রুমে আসি বৃষ্টি হয়, আবার বৃষ্টি থেমে যায় নেমে যায়, এটা কিন্তু হয়, গলেও কিন্তু হতে পারে, যে ফোরকাস্ট বলছে। টেস্ট ম্যাচে লম্বা সময় ধরে খেলা থাকে, সো ড্রেসিং রুমে মোস্টলি যেটা হয় যে সময়টা খুব একটা বেশি থাকে না। যখন আমরা লাঞ্চে আসি, লাঞ্চ করার টাইমটা খুব কম থাকে, বেসিক্যালি তখন কারো লিটল মেসেজ থাকলে মেসেজ করেন, এখন আইস বাথের প্রচলন হচ্ছে, আইস বাথ করেন। সারাদিনে কিন্তু খুব একটা সময় খেলারা পান না, মানে আড্ডাবাজি করার কিংবা গল্প করার খুব সময় পান না। বাট যখন বৃষ্টি হয়, রেইন ব্রেক, যদি ফিল্ডিং টিম থাকে তখন আসলে বেসিক্যালি সবাই অনেক আলাপ করেন এবং তখন ওই সময়টা ক্রিকেট নিয়ে আসলে আলাপটা কমই হয়, বিকজ ফোকাসটা একটু মানে অফ করে আবার মাঠে যাওয়ার আগে ফোকাসটা অন করা হয়। জি, একদম শেষ দিকে কি করা উচিত বাংলাদেশের এই টেস্টটাকে ঘিরে? কৌশলটা আসলে কেমন হওয়া উচিত? আমার মনে হয় বাংলাদেশ শুড প্লে অ্যাটাকিং ক্রিকেট, ডিফেন্সিভ ক্রিকেট না খেলে। আই মিন অ্যাটাকিং ক্রিকেট ডাজন্ট মিন যে আমি ব্যাট করতে যে সব বলে মারবো, এটা কিন্তু অ্যাটাকিং ক্রিকেট না, বাট পজিটিভ মাইন্ডসেট। আমি চাই যে আমরা বোলিং করি, ব্যাটিং করি, ইভেন ফিল্ডিংও আমাদের মাইন্ডসেটটা যেন পজিটিভ থাকে। জি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আমরা প্রত্যাশা করব টাইগাররা ভালো কিছু করবে, যে ধরনের সংকটগুলো আছে সেগুলো কাটিয়ে দর্শকদের মুখে হাসি ফোটাবে এবং ভালো ক্রিকেটটা খেলুক, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।